অন্যের উপরে নির্ভরশীল হয়ে এবার আর কোনো মতে সার্থকের কাঁধে বোঝা বাড়াতে চায় না স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের প্রিন্সিপাল যখন সার্থকের কাঁধে স্রোতের সকল দায়িত্ব দিয়ে বলতে থাকে যে সার্থক অন্তত কিছুটা দিনের জন্য হলো তোমার কলেজ আসা একদমই পসিবল হবে না বললেই চলে, কারণ কিছুটা দিন অন্তত তোমাকে স্রোতের পাশে থাকতে হবে। ওর সকল কাজকর্ম থেকে শুরু করে ওকে নাওয়া খাওয়া থেকে শুরু করে সব কিছুতে তোমারই ওকে পাশে থেকে হেল্প করতে হবে, কারণ তুমি তো বুঝতেই পারছো যে ওর ডান হাতটা ভেঙে গিয়েছে, ওর খাওয়াতেও অসুবিধা হবে, ওর হাঁটা চলাতে অসুবিধা হবে, তাই তোমাকেই সাপোর্ট দিতে হবে। অ্যাজ আ হাজব্যান্ড তুমি যদি এই সময় ওর পাশে না থাকো তাহলে কেই থাকবে বলো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার আপনি একদম টেনশন করবেন না, আমার কাছে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি এখন স্রোত। স্রোত যত পর্যন্ত না সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্রোত বা আমরা কেউই কলেজে গেট অবধি পৌঁছবো না, আপনি একদম টেনশন করেন। ওগুলোদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না না স্যার, ফাইলটা আপনি বরঞ্চ আমাকে বুঝিয়ে দিন, আমি নিজের মতো করে সব কিছু করে নিতে পারবো। তখন সার্থক বলতে থাকে যে স্রোত সব বিষয়ে এতটা জেদ ভালো না, তুমি বুঝতে পারছো না, আমি তো সব কিছু বুঝে নিচ্ছি, তুমি এরকম করছো কেন? তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনি বুঝে নিয়ে কী করবেন বলুন তো, আমি কি একবারও বলেছি যে আমি আপনার সাথে ও বাড়িতে ফিরবো? কারণ হাজার হোক আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে যে আমার জন্য আপনার যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। এখন এরপরে আমি যদি আমার এই অকেজো পা এবং এই প্লাস্টার করা হাত নিয়ে আপনার ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে উল্টো আমি আপনার উপরে আরও একবার বোঝা হয়ে দাঁড়াবো। এই বোঝা আপনি আর টানতে পারবেন না, আপনি নিজে একবার ক্লান্ত হয়ে পড়বেন। তাই আমি আপনাকে বলছি আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমাকে আমার হালে ছেড়ে দিন। আমার বাড়িতে অনেক লোক আছে, ওখানে বৌমুনি আছে, নীলু দিদি ভাই আছে, বর্দি ভাই আছে, ওরা সকলে মিলে আমাকে দেখে শুনে সুস্থ করে তুলতে পারবে। আপনি প্লিজ আমাকে নিয়ে টেনশন করবেন না, আমাকে আমার মতো করে ছেড়ে দিন। আপনি বরঞ্চ নিজে কী করে এখন অ্যাব্রড যাওয়ার জন্য নতুন করে সব কিছু অ্যাপ্লাই করা যায় সেটার চেষ্টা করুন। ওদিকে এই কথা বলে আমাকে সার্থক বলতে থাকে যে তোমার কি মনে হয় বলো তো, আমি কি এতটাই অপদার্থ যে তোমার মতন একটা মেয়েকে আমি সামলাতে পারবো না? আর তার থেকে বড় কথা, তুমি নিজেকে এতটা আমার কাছ থেকে কেন দূরে সরিয়ে রাখছো বলো তো? তুমি তো খুব ভালো করেই জানো যে এই জিনিসটা আমি মোটেও পছন্দ করছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার সবসময় যে সব কিছু আপনার মন মতন হবে সেরকমটা তো নয়, হাজার হোক আমি অসুস্থ, আমারও মনের কিছু ইচ্ছা থাকতেই পারে। তখন এই কথা বলা মাত্র রায় চলে আসে, এসে বলতে থাকে যে কী রে স্রোত, তুই তৈরি তো? তখন সার্থক বলতে থাকে যে না দিদি ভাই, আপনি প্লিজ কোনো কিছু মাইন্ড করবেন না, কিন্তু তার শর্ত কোনোভাবেই আমি আমার যা দায়িত্ব কর্তব্য আছে সেই সব কিছু আপনার কাঁধে দিয়ে আমি আপনাকে ব্যতিব্যস্ত করতে চাই না। আর স্রোতকে আপনি ভালো করে বুঝিয়ে দিন যে ও বর্তমানে আমার ওয়াইফ, তাই আমি ওর সকল দায়িত্ব কর্তব্য নিতে সক্ষম আছি এখনও পর্যন্ত। আর ওর যদি কোনো রকম কোনো সন্দেহ থাকে তাহলে সেটা ওনার পরে আমার এগেনস্টে কমপ্লেন করবে বাবাকে, কিন্তু তার সত্ত্বেও এই মুহূর্তে ও এখান থেকে কোথাও যাবে না, ও সোজা আমার সাথে বাড়ি ফিরবে। আর যদি সেটা না করে তাহলে কিন্তু আমিও ও বাড়িতে ফিরবো না, আমিও কিন্তু এখান থেকে এমন কোথাও চলে যাবো যেখানে আমার দু চোখ যায়। আমাকে কেউ যদি খুঁজে না পায় তার জন্য কিন্তু আপনার বোনই দায়ী থাকবে। আপনি আপনার জেদি বোনকে একটু বোঝানোর চেষ্টা করুন। ওদিকে রাই বলতে থাকে আচ্ছা বেচারাটা এত করে তোকে যখন রিকোয়েস্ট করছে তাহলে বোন ওখানে না হয় চলে জানা, কারণ হাজার হোক আমিও তো অফিসে চলে যাবো, ব্যস্ত হয়ে যাবো, তখন তোকে গিয়ে দেখবে বলতো ও বাড়িতে। আর নীলু তো তুই খুব ভালো করে জানিস যে ও তোর একদমই টেক কেয়ার করতে পারবে না। আর বৌমনি তো চরকিকে নিয়ে বিজি থাকে, তাহলে শুধু শুধু ঝামেলা না বাড়িয়ে সার্থক যখন বলছে তাহলে ওর সাথে চলে জানা। তুই আবার ভুল কিছু বুঝিস না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।